ওনাদের মাঝখানে বাংলাদেশ থেকে আমি কেকটা কাটছি। আলহামদুলিল্লাহ, আমার না চোখে তখন পানি চলে আসছে, আমি কেক কাটবো কি। হ্যাঁ, যত বাজেট ইনক্রিজ হবে তত টেকনিশিয়ান দিক থেকে ততটা ডেভেলপ হবে, সব দিক থেকে ডেভেলপ হবে। এবং আমি আসলে কখনোই বাজেটে ঠিক থাকতে পারিনি। নারী চলচ্চিত্র প্রযোজক যে এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং আমাকে ওনারা এই জন্য আলাদাভাবে একটি মেডেল দিলেন, আইকনিক অ্যাওয়ার্ড দিলেন। গল্প নির্ভর কমার্শিয়াল দুটো মিলিয়েই আমি করব। শ্রাবণ জ্যোৎস্নায় চলচ্চিত্রটি 22টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। 23টি বলতে আমি গতকালকে বাংলাদেশে একটি পেয়েছি। তো আমি আসলে আন্তর্জাতিক, যেহেতু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি 22টি, সেটা নিয়ে বলতে চাচ্ছিলাম। শুরুতে যখন প্রথম অ্যাওয়ার্ডটা পেলাম বোম্বের, এরপরে সুইজারল্যান্ড, সুইডেন, নিউ ইয়র্ক, এরকম করে করে যখন 22টিতে পৌঁছালো, সত্যি এটা তো একটা মানে ভালো লাগার একটা বিষয়। আর সত্যি কথা বলতে, যখন একটা চমৎকার গল্পটি ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে, তো একটা গল্প যখন একজন দক্ষ পরিচালক নির্মাণ করেন, তো আব্দুস সামাদ খোকন ভাই তার দক্ষতা দিয়ে এই সিনেমাটি পরিচালনা করেছেন। চমৎকার একটি গল্প এবং সেই সাথে অভিনয় শিল্পীদের সাবলীল প্রাণবন্ত অভিনয়। গাজী আব্দুল নূর, দিঘি, সুব্রত দা, মুনমুন আহমেদ, এমনকি আমাদের যিনি সঙ্গীত শিল্পী অনিমা রয় দিদিও কিন্তু একটা ক্যারেক্টারে এখানে অভিনয় করেছেন। তো ছোট বড় সব ক্যারেক্টারেই খুবই চমৎকারভাবে যখন তাদের চরিত্রগুলো ফুটিয়ে তোলেন এবং পরিচালক যখন তার দক্ষতার মাধ্যমে এটাকে সবার সামনে নিয়ে আসে এবং সবশেষে সম্পাদনা এবং সব কিছু মিলিয়ে টোটাল টেকনিশিয়ানদের টিমের টোটাল কাজ যখন খুব চমৎকার হয় না, তখন সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও যে এতটা সুনাম আমরা পেয়ে যাই এবং আমি যে এতগুলো অ্যাওয়ার্ডে ভূষিত হলাম, এটা এই চমৎকার মেকিংয়ের জন্যই। শ্রাবণ জ্যোৎস্না এর একটা অন্যতম প্রমাণ আমি মনে করি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যখন একটা চলচ্চিত্রের গল্প, দক্ষ পরিচালনা এবং যারা অভিনয় করে প্রত্যেকের, সেটা ছোট থেকে ক্যারেক্টার শুরু করে ছোট বড় সবার ক্যারেক্টারগুলো, এখানে দিঘি অভিনয় করেছে, গাজী আব্দুল নূর, সুব্রত দা, মুনমুন আহমেদ, মিলি বাসার, মাসুম বাসার, বাপ্পা শান্তনু, অনেক যারা এই অভিনয় করেছেন এখানে। ইভেন অনিমাদি, যিনি আমাদের সিনেমাতে কণ্ঠ দিয়েছেন, তিনিও একটা ক্যারেক্টার অভিনয় করেছেন। ছোট বড় সব ক্যারেক্টারগুলো যখন চমৎকারভাবে ফুটিয়ে তোলে। এবং এখানে আরেকটা কথা বললি না, আমার ছেলে আর্তুবুল সাদ, সে সিনেমার শুরুতেই এই ছিল এখানে আমাদের মুভিতে, এখানে অ্যাক্টিং করেছে। তো যাকে এক ঝলকও দেখা যাবে, সেই ঝলকটা না ওই সিকোয়েন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যখন এটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে, তখনই এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। শ্রাবণ জ্যোৎস্নায় তার অন্যতম প্রমাণ। অবশ্যই যখন আমি প্রথম আমার সিনেমাটি সর্বপ্রথম কলকাতাতে দেখানো হয়েছিল, তো তখনই মানে বাংলাদেশের রিলিজের আগে কলকাতা ফেস্টিভ্যালে, তখন যখন দেখলাম যে ওখানে মানুষ বসার জায়গা নেই, দিতে পারছে না, টিকিট সেল হয়েছে কিন্তু চেয়ার নেই, তখন দর্শকদের রিকোয়েস্টে সিনেমা হলের ভিতর যে সিঁড়িগুলো থাকে ওখানে বসে দর্শক সিনেমা দেখেছে। এটা মানে দেশের বাইরে যখন এরকম মানুষ ভালোবাসা দিয়ে সিনেমা দেখে, এই আমি না আসলে ভাষায় বলতে পারবো না কেমন লাগছে। আর পুরস্কার যখন পেয়েছি, শ্রেষ্ঠ চলচ্চিত্র, বেস্ট প্রডিউসার, বেস্ট ডিরেক্টর এবং অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যাল আমি নিজে অ্যাটেন্ড করেছি বিভিন্ন কান্ট্রিতে গিয়ে। এবং ওনারা যখন বেশি ভালো লেগেছিল, খুব সম্ভবত ইন্দো দুবাইয়ের একটা ফেস্টিভ্যালে, ওনারা হঠাৎ সারপ্রাইজিংলি হচ্ছে একটা বিশাল বড় কেক বানিয়ে এনেছিল এবং কেকটাই হচ্ছে শ্রাবণ জ্যোৎস্নার যারা যারা উইনার ছিল ওনাদের পোস্টার দিয়ে কেকটা নির্মাণ করেছে। এবং ওইটা যখন আমাকে কাটতে বলা হলো, আমার ডান দিকে ফ্রান্সের একজন ছিলেন, বাম দিকে খুব সম্ভবত ইতালির ছিলেন। তো বিভিন্ন কান্ট্রির যারা প্রতিনিধি, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মেকার, ওনাদের মাঝখানে বাংলাদেশ থেকে আমি কেকটা কাটছি। আলহামদুলিল্লাহ, আমার না চোখে তখন পানি চলে আসছে, আমি কেক কাটবো কি। হ্যাঁ, বাজেট অবশ্যই একটি ইম্পর্টেন্ট ব্যাপার চলচ্চিত্রের ক্ষেত্রে। যত বাজেট ইনক্রিজ হবে তত টেকনিশিয়ান দিক থেকে ততটা ডেভেলপ হবে, সব দিক থেকে ডেভেলপ হবে। কিন্তু আমি মনে করি যে
বাজেটকে ঠিক রেখে একজন দক্ষ পরিচালক যদি চান, একটা সিকোয়েন্সকে যদি উনি সঠিকভাবে স্টাবলিশ করতে পারেন, তখনও সেটি সব জায়গায় সমাদৃত হতে পারে। আর শ্রাবণ জ্যোৎস্নার ক্ষেত্রে আমি বলবো, আমি আসলে কখনোই বাজেটে ঠিক থাকতে পারিনি। আমার যে বাজেটটি ছিল তার ঠিক ডবল লেগেছে, এবং এটা কখনোই শেষ হতো না যদি না শেষ পর্যায়ে আমার বাবা আমার পাশে এসে দাঁড়াতেন। আর এটার একটা কারণ হচ্ছে, আমার যিনি পরিচালক ছিলেন তিনি কোনোভাবেই কোনো ছাড় দিতে চাচ্ছিলেন না। আসলে এই সময়ে 11টা লটে সিনেমা খুব কম হয়, দেখা গেল 2টা-3টা লটেই সিনেমা শেষ করে দেয়, কিন্তু পরিচালক সাহেব সিকোয়েন্সের সাথে সামঞ্জস্য রেখে স্থান নির্বাচন করে করে যখন করেছে, তখন আমার বাজেট অনেক উপরে উঠে গিয়েছিল। এটা আপনারা জানেন, অনেকেই জানেন যারা আসলে নির্মাণের সাথে যুক্ত এবং যারা প্রোডিউসার, আপনারা বুঝতে পারবেন, দর্শক তার অতটা বুঝবেন না, আপনারা তো হলে গিয়ে জাস্ট ছবিটা দেখবেন। তো এটার বাজেট অলমোস্ট ডবল ছিল, আমার বাজেট ডবল হয়ে গিয়েছিল, এবং এটা আপনারা সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। 22টি পেয়েছে এবং আরও পাবে, কারণ আমি আরও বেশ কিছু এখানে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট তারা সিলেকশন করে, দেন নমিনেশনে যায়, নমিনেশনেরও তারা কয়েকটা ধাপ থাকে, 1, 2, 3 অ্যান্ড ফাইনালি উইনার হয়। তো আমি আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করেছি। আমি চাই এটা একটা মানে রেকর্ড হোক। এবং গত সপ্তাহে যখন মালদ্বীপের আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলাম, ওখানে 4 জন মিনিস্টার ছিলেন মালদ্বীপের, এবং ওখানে বললেন যে আপনি প্রথম কোনো নারী চলচ্চিত্র প্রযোজক যে এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, এবং আমাকে ওনারা এই জন্য আলাদাভাবে একটি মেডেল দিলেন, আইকনিক অ্যাওয়ার্ড দিলেন। এবং এশিয়ান ট্যালেন্ট থেকেও আমি আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছি, এবং এই আইকনিক অ্যাওয়ার্ডগুলো আমি পেয়েছি এতগুলো আন্তর্জাতিক পুরস্কার হিসেবে প্রথম নারী চলচ্চিত্র প্রযোজক বাংলাদেশ থেকে। এই জন্য ওনারা আমাকে আলাদাভাবে, যখন আমি বেস্ট প্রডিউসার পাচ্ছি, পাশাপাশি একটা আইকনিক অ্যাওয়ার্ডও পাচ্ছি। তো আমার সবসময় ইচ্ছা, আমি যখন যতটুকু কাজ করব, যে কাজটুকু করব না কেন, সেটা যেন গুণগত মানটা যেন ঠিক থাকে। কারণ এক্ষেত্রে প্রযোজক হিসেবে আমি সবসময় পরিচালকের সাথেই থাকি, সম্পাদনার সাথেই থাকি, ওনাদের কাছ থেকে আমি দেখি এবং আমার মতামত জানাই। যে কোনো কাজ যদি সুন্দর করে করা হয়, যারা মিডিয়ার সাথে যুক্ত, অর্থাৎ অডিও ভিডিও কাজের সাথে যুক্ত, ওনারাও এখান থেকে শিখতে পারবে, এবং ওনাদের কাছ থেকেও আমি শিখতে পারবো এবং অনুপ্রাণিত হবে। এবং বাংলাদেশের কাজের কোয়ালিটিটা দেখেন, আমাদের যে খুব অনেক কোটি কোটি টাকা বাজেটের যে সব সিনেমা হতে হবে এমন কিন্তু নয়। হ্যাঁ, কোটি টাকা যখন কোটি টাকার নিচে তো আসলে সিনেমা হয় না, যে ইনভেস্টটা হয় সেটা যেন প্রপারলি হয়। সে প্রপারলি হওয়ার জন্য আমি মনে করি নির্মাতাদের এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই খুব সুন্দর করে কাজটি করলে এটা সমাদৃত হবেই দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। কাঠগড়ায় শরৎচন্দ্র আরেকটি নির্মাণাধীন চলচ্চিত্র, ওখানে একঝাঁক তারকা রয়েছে। কাঠগড়ায় শরৎচন্দ্র আমার আরেকটি নির্মাণাধীন চলচ্চিত্র, ওখানে একঝাঁক তারকা রয়েছে, এবং সামনে এর গল্পটি আমি এমনভাবে থেমে আছে, যেখান থেকে আবার শুরু করব, নতুন করে আবার আর্টিস্ট নিয়ে অ্যাড করে এখানে করা যাবে। এটাই হচ্ছে কাঠগড়ায় শরৎচন্দ্রের একটা বলবো অন্যতম একটি গুণ। এই চলচ্চিত্রটি নিয়ে সামনে যেতে চাই, এবং শ্রাবণ জ্যোৎস্নায় যেহেতু আমি আলহামদুলিল্লাহ 22টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, আরও পাবো আশা করছি, এবং কাঠগড়ায় শরৎচন্দ্র দিয়েও রেকর্ড সংখ্যক ভূয়সী আমি আশা করি যে অ্যাওয়ার্ডে ভূষিত হব। গল্প নির্ভর কমার্শিয়াল দুটো মিলিয়েই আমি করব। হ্যাঁ, কাঠগড়ায় শরৎচন্দ্র গল্প নির্ভর, কিন্তু এটা মানে কমার্শিয়ালিজমের মধ্যে আছে। শ্রাবণ জ্যোৎস্নার মধ্যেও কমার্শিয়ালিজম আছে। হ্যাঁ, তো কারণ এখানে তো আমি তো ইনভেস্ট করছি, আমার অর্থটা তো আমাকে উঠিয়ে নিতে হবে। এবং শ্রাবণ জ্যোৎস্নায় আমি যখন বাংলাদেশে রিলিজ পেয়েছে, আমি আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, তবে আমার সিনেমায় কিন্তু অনেকগুলো স্পন্সর ছিল, যেটা তখনকার সময়ে যারা আমার চারপাশে প্রযোজক ছিলেন বা অন্যান্য যারা ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, সবাই ভীষণ রকম অবাক হয়েছেন যে এত এত স্পন্সর কী করে পেলে। এবং এখানে কিন্তু ইস্পাহানি ছিল, অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ইস্পাহানির উপরে। মিনিস্টার গ্রুপ ছিলেন, প্রাণ ছিল, অনেকগুলো, যে কারণে সম্ভব হয়েছে আমার সিনেমাটি সুন্দরভাবে রিলিজ দিতে পেরেছি আমি। এবং সামনেও কমার্শিয়াল সিনেমাই নির্মাণ করব, এবং আশা করি স্পন্সরও পাবো।